ক্লাবে একটি মাইনার মেয়ের পরিচয় হয় ৫ জন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের ছেলের সাথে। বিশ্বাস করে মেয়েটি গাড়িতে ওঠে তাদের। এরপর সেই ছেলেগুলো নির্জন জায়গাতে নিয়ে পালাক্রমে দর্শন করে এবং সব কিছুই মোবাইলে রেকর্ড করে রাখে। মেয়েটি এই নরক থেকে বেঁচে ফিরলেও সমাজে বেঁচে থাকাটা তার কাছে একদম সহজ ছিল না। সাহস করে এগিয়ে আসে বিচারের দাবিতে। এরপর শুরু হয় নতুন একটা গল্প। কি হয়েছিল মেয়েটির সাথে, শেষ পর্যন্ত কি সেই প্রভাবশালী ছেলেরা ধরা পড়েছিল? সব কিছুই উত্তর পাবেন পুরোপুরি ভিডিওটা দেখলে। বলছিলাম রিসেন্ট মুক্তি পাওয়া ইউফোরিয়া মুভির কথা। দিল্লির হাইকোর্ট, বাইরে সবাই বলাবলি করছে এমন কেস কেউ এর আগে দেখেনি। এমনকি জজও তার কর্মজীবনে এমন বিচারের সম্মুখীন হয়নি। ইনি হলেন বিন্দিয়া বিমলা পল্লী। এনার কথাই বলছিলাম। বিন্দিয়া অপরাধ করে নিজের বিরুদ্ধে নিজেই হাইকোর্টে কেস ফাইল করেছে। কি হয়েছিল তার সাথে, কেন এমনটি করেছেন, তা জানার জন্য আমাদের এর পেছনের গল্প জানতে হবে। শহরের ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে একটি সুখী পরিবার থাকত, যেখানে চিত্রা সিভিল সার্জনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার বাবা মা এবং ছোট ভাই নিয়ে হ্যাপি ছিল পরিবারটি। চিত্রা তার পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস। আজ ব্রেকফাস্টে সবাই যখন একসাথে বসে নাস্তা করছিল, তখন চিত্রার ফ্রেন্ড তৃপ্তি ফোন করে ইউফোরিয়া পার্টির কথা বলে। তবে চিত্রা কিছুতেই যেতে চাচ্ছে না। দীপ্তি চিত্রার বাবা মাকে বলে কনভিন্স করে। অপরদিকে বিকাশ পাবলিক স্কুলের এক্সাম শেষ। কিছু মাইনার ছেলে মেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। সিন চলে যায় রাতে। অ্যাম্ব্রোসিয়া পাবে সেই ইউফোরিয়া পার্টিতে চিত্রাও জয়েন করে। আবার বিকাশ পাবলিক স্কুলের ৫ জন সেই মাইনর ছেলেরা এখানে এসেছে। চিত্রা এবং তৃপ্তিকে পার্টিতে দেখে প্রথমে বিকাশ এসে ফ্লার্ট করতে শুরু করে। তারপর তার বাকি 4 বন্ধুরা ধীরাজ, হর্ষ, কামাল এবং সমীর, তারা একে অপরের সাথে পরিচিত হয়। অল্প সময়ের মাঝে তারা একে অপরকে বন্ধু ভাবতে শুরু করে। পার্টি শেষে চিত্রার বাবা প্রকাশ চিত্রাকে বাসাতে নিয়ে আসে। চিত্রাকে দেখে প্রচণ্ড ক্লান্ত মনে হচ্ছিল। কারো সাথে কোনো কথা না বলে সোজা চিত্রা তার রুমে চলে যায়। বাবা মাও বিষয়টা খুব নর্মালি নিচ্ছিল। হয়তোবা পার্টিতে হালকা ড্রিঙ্কস করেছে, এ কারণে ক্লান্ত মেয়েটা। কিন্তু চিত্রা বাথরুমে বসে প্রচণ্ড কান্না করছে। তার প্রাইভেট পার্ট থেকে অনবরত রক্ত ঝরছে। অসহায় মেয়েটা কাউকে কিছু বলতেও পারছে না, আবার বোঝাতেও পারছে না। এ সময় দীপ্তি ফোন করে বলে পাবে যে ছেলেগুলোর সাথে তাদের পরিচয় হয়েছে, সেই ছেলেগুলো একটি ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশ করেছে। সঙ্গে সঙ্গে চিত্রা ভিডিওটি ওপেন করে, যেখানে চিত্রা এবং ছেলেগুলোর কিছু প্রাইভেট মুহূর্ত ছিল। এটা দেখার পর চিত্রা আরও বেশি ভেঙে পড়ে। অপরদিকে এই ভিডিওটি যে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে তা বিকাশ জানতই না। আর এ কারণে বাকি সবার সাথে বিকাশ অনেক রাগারাগি করে। বাকি বন্ধুরা অবশ্য বলছিল এটা শুধু মজা করার জন্যই পোস্ট করেছে তারা, কিন্তু এই মজা যে কত বড় বিপদ ডেকে আনতে পারে এটা বিকাশ ভালোভাবেই টের পেয়েছে। কোনো কারণে যদি চিত্রা পুলিশকে কমপ্লেন করে, এর পরিণতি অনেক ভয়াবহ হবে। বিকাশ সবাইকে সবার ফোন থেকে সকল ডাটা ক্লিয়ার করতে বলে, আর সবাইকে দেশের বিভিন্ন স্টেটে লুকিয়ে পড়তে বলে। বিকাশ একাই থাকবে শহরে, যা হবে সে এখান থেকেই ফেস করবে। পরের দিন সকালবেলা অনেক বেলা হবার পরও চিত্রা ব্রেকফাস্টের জন্য আসেনি। অনেক ডাকাডাকির পরও আসলে কারো সাথে কোনো কথা বলছে না চিত্রা। চেয়ারটিতে চুপচাপ বসে আছে। প্রকাশ যখন কি হয়েছে জানতে চায়, চিত্রা প্রকাশের সাথে খারাপ ব্যবহার করে। এমনকি তার ছোট ভাইকেও সে সহ্য করতে পারছে না। চিত্রা এখন কোনো পুরুষ মানুষকেই সহ্য করতে পারে না। মা জানতে চায় কি হয়েছে। চিত্রা সব কিছুই খুলে বলে মায়ের কাছে। সেদিন পার্টি শেষে চিত্রা যখন তার বাবার জন্য পাবে সামনে অপেক্ষা করছিল, বিকাশ এবং তার বন্ধুরা চিত্রাকে তাদের সাথে যাওয়ার অফার করে। বিকাশ বলে তার একজন বন্ধুর বার্থডে আজ। এদিকে চিত্রার বাবার আসতেও একটু দেরি, তাই এত কিছু না ভেবে বিকাশদের যাওয়ার জন্য রাজি হয় চিত্রা। এরপর একটি ফাস্টফুডের দোকানে গিয়ে কেক কেনা হয়। ফেরার সময় বিকাশরা গাড়ি চেঞ্জ করে, বলে পুরাতন গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে। এরপর ফিরতি পথে বিকাশ সহ সবার আচরণ একদম চেঞ্জ হয়ে যায়। চিত্রার শরীরে হাত দিতে শুরু করে তারা। চিত্রা অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, চিৎকার এবং গাড়ি থেকে নামার হাজার চেষ্টায় সে ব্যর্থ। একটি নির্জন জায়গাতে গাড়ি থামিয়ে একে একে সবাই মেয়েটাকে নির্যাতন করতে শুরু করে। তাদেরকে বন্ধু ভেবে চিত্রা অনেক বড় ভুল করে ফেলেছে। এসব শোনার পর পরিবারের সবার উপরে যেন আকাশ ভেঙে পড়ে। প্রকাশ চাইছিল চিত্রাকে হসপিটালে নিয়ে যেতে,
তবে চিত্রার কথা, প্রথমে থানাতে যাবে, এরপর পুলিশ কমপ্লেনের কথা শুনতেই বাবা মা ইতস্তত বোধ করছিল। তবে চিত্রা তার সিদ্ধান্তে অটুট। তার কথা আমি তো কোনো দোষ করিনি, আমি তো তাদের শুধু বন্ধু ভেবেছিলাম। পুলিশ স্টেশনে আসার পর পুলিশ চিত্রাকে অনেক সাহস দিচ্ছিল। এ সময়ে এরকম বিষয়ে পুলিশ এবং আইনের অবস্থান অনেক শক্ত। তুমি সব কিছুই খুলে বলো, কয়েক ঘন্টার মধ্যে সকলকে ধরে আনবো। চিত্রা তার সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে বের হতেই পারছে না। তার সাথে কি হয়েছে পুলিশের সামনে তা বলতেই পারছে না একদম। ইন্সপেক্টর সব কিছুই বুঝতে পারে। আর এই সময়ে চিত্রার সাপোর্টের খুবই প্রয়োজন। এসব ব্যাপারে ভরসা নামের একটি প্রতিষ্ঠান সাহায্য করে থাকে। ইন্সপেক্টর ওই প্রতিষ্ঠানের ঠিকানা দিয়ে দেয়। ওই প্রতিষ্ঠানে আসার পর সয়াতি নামের একজন চিত্রা এবং তার পরিবারের সাথে খুব বন্ধুসুলভ ব্যবহার করে, বিশেষ করে চিত্রার সাথে। চিত্রা জীবনের গোল এবং বর্তমান অবস্থা এবং ফিউচার প্ল্যান সব কিছু নিয়ে কথা বলে। একটা সময় পর চিত্রা ট্রমা থেকে বের হয়, সব কিছু ডিটেলসে বলতে শুরু করে। সেদিন প্রকাশ এবং তার 4 বন্ধুরা মিলে তার সাথে কি করেছিল। চিত্রার স্টেটমেন্ট নেবার পর মেডিকেল চেকআপের জন্য পাঠানো হয়। চিত্রার শরীরে অনেক ক্ষত চিহ্ন পাওয়া যায়। চিত্রার কাছে শুনে সেই ঘটনাস্থানে পুলিশ তল্লাশি চালিয়ে অনেক আলামত সংগ্রহ করে। পাব এবং বিকির সিসি ক্যামেরার ফুটেজ থেকে গাড়ি শনাক্ত করে অ্যাড্রেস ফাইন্ড আউট করা হয়। এরপর ফোনের লোকেশন ট্রেস করে একে একে সকলকে বিভিন্ন স্টেট থেকে পুলিশ অ্যারেস্ট করে। এই কেসটি স্পেশালি হ্যান্ডেল করার জন্য কমিশনার জয়দেবকে দায়িত্ব দেওয়া হয়। প্রেস কনফারেন্সে সকল সাংবাদিকদের একই প্রশ্ন, দেশের মাইনার ক্রাইম দিন দিন বেড়েই চলেছে, তবে পুলিশ কি করছে? আবার এত বড় একটা ঘটনা ঘটে যাবার পরও অ্যাম্ব্রোসিয়া পাবের লাইসেন্স এখনও বাতিল করেনি কেন? জয়দেব বলে পুলিশ তার কাজ করছে। যখন কোনো হট টপিক আসে আপনারা তার পিছনে উঠে পড়ে লাগেন, আবার কিছুদিন পরে তা ভুলে যান। এখন আমি যদি কিছু বলি সেটা আপনাদের কাছে রুটিন স্পিচের মতো লাগবে। এই কেসটি সাইডে রেখে চলুন আমরা কিছুক্ষণের জন্য অন্যদিকে যাই। জয়দেব স্ক্রিনে একটি ছোট্ট মেয়ের ছবি দেখায়, জিজ্ঞেস করে এই মেয়েটাকে কি আপনাদের মনে আছে? সবাই এক বাক্যে বলে না। আর এই বাচ্চার ছবি দেখে আমরা কি করব? আমরা তো অ্যাম্ব্রোসিয়া কেসের জন্য এসেছি। জয়দেবের কথা, চলুন এই কেসের সাথে এই মেয়েটার লিঙ্ক খুঁজি। আজ থেকে 6 বছর আগে অঞ্জকোটার পাশে একটি অ্যাক্সিডেন্ট হয়। একবার সেই অ্যাক্সিডেন্টের কথা মনে করুন তো। 6 বছর পিছনের স্টোরি দেখানো হয়, যেখানে দেখা যায় 6 জন মাইনার স্টুডেন্ট স্কুলে না গিয়ে একটি লোকাল বারে যায়। ইচ্ছে মতো ড্রিঙ্কস করার পর মাতাল অবস্থাতেই বাড়ির দিকে ফিরতে শুরু করে। নেশায় বিভোর থাকার কারণে রাস্তাতে এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিল তারা। অপর দিক থেকে আসা একটি গাড়িতে একটি ছোট্ট মেয়ে তার চাচু এবং দাদা দিদার সাথে এয়ারপোর্ট থেকে ফিরছিল। মাইনার ছেলেগুলোর গাড়িটি রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সোজা বিপরীত দিক থেকে আসা সেই গাড়ির উপরে গিয়ে পড়ে। এই ঘটনাতে গাড়িতে থাকা ছোট্ট মেয়েটি সহ 3 জন মারা যায়। তবে মাইনার ছেলেগুলো সবাই বেঁচে যায়, যে যার মতো পালিয়ে যায়। সত্যি এই অ্যাক্সিডেন্ট খুব মর্মান্তিক ছিল। এরপর অন্য একটি ছেলের ছবি দেখায় জয়দেব, যা দেখে সবাই এক নজরেই চিনে ফেলে, এ তো সাইকো সাহিল। ওই সময়ে মাইনার ছেলেগুলোর মাঝে যে গাড়ি চালিয়েছে সে এই ছেলেটি ছিল, সাহিল। আবার ওই ঘটনার পর থেকে সাহিলের সামনে অ্যাক্সিডেন্টের কথা কেউ মনে করলে সাহিল পাগলের মতো আচরণ করত। এক পর্যায়ে তাদেরকে মেরেও ফেলত। তখন থেকেই তার নাম হয়েছে সাইকো সাহিল। কাউকে মেরে ফেলা সাইকো সাহিলের কাছে মশামাছি মারার মতো। এছাড়াও সে অনেক ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। তবে সবার প্রশ্ন, ওই সাইকো সাহিলের সাথে এই কেসের কি সম্পর্ক আছে? জয়দেব বলে সেই সময়ের অ্যাক্সিডেন্ট এবং এখনকার ঘটনার অ্যাকিউজড সবাই মাইনার। দেশজুড়ে মাইনার অ্যাসল্ট বেড়েই চলেছে। এভাবে যদি অপরাধ বেড়েই চলে তাহলে বুঝতে পারছেন এটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমি চাচ্ছি এটা একেবারে শিকড় থেকে ধ্বংস করতে। অ্যাকিউজডরা যদিও মাইনার, আমার চোখে আসল অপরাধী হলো তাদের প্যারেন্টস। ল অনুযায়ী মাইনার অপরাধীদের আমরা অ্যাকিউজড বলতে পারবো না। এই মাইনার ছেলেগুলোকে সঠিকভাবে প্যারেন্টিং হলে এমন অপরাধের সাথে জড়াতো না কখনো। আমি এই ঘটনার সাথে জড়িত সকল মাইনার ছেলেগুলোর নাম পাবলিকালি ওপেন করতে পারবো না, তবে তাদের প্যারেন্টসদের নাম আনবো সামনে, আর এজন্য আমার যা শাস্তি হয় হবে।
জয়দেব একে একে সকল ছেলেগুলোর প্যারেন্টসদের পরিচয় প্রেসের সামনে তুলে ধরে। যারা ছিল ধূপপেট কর্পোরেট কৃষ্ণকুমার, ওয়াকফ পার্টির চেয়ারম্যান ইউসুফ খান, এমএলএ পুরুষোত্তম রেড্ডি, মিনিস্টার মুকুন্দ রায়, বিবেক চক্রবর্তী। বিবেকের স্ত্রী ছিল বিন্দিয়া, যে কিনা ইন্ডিয়ার টপ 10 স্কুলের মধ্যকার বিকাশ পাবলিক স্কুলের প্রিন্সিপাল এবং ডিরেক্টর। 6 বছর আগে এই বিন্দিয়া অঞ্জকাটা অ্যাক্সিডেন্টের সঠিক বিচারের জন্য রাস্তায় নেমেছিল। মাইনারদের কঠিন থেকে কঠিন শাস্তি দাবি করেছিল। তখন তিনি ন্যায়ের পক্ষে ছিলেন, কিন্তু এবার তো তার ছেলেই অপরাধী। দেখা যাক বিন্দিয়া কোন দিকে চায়। সকলের নাম পাবলিকালি অ্যানাউন্স করার পর বিন্দিয়া বিকাশ পাবলিক স্কুলের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়ে দেয়। মুহূর্তের মধ্যে সকল টিভি নিউজের হেডলাইনে আসে এটি। বিন্দিয়ার হাজব্যান্ড বিবেকের কথা, তুমি তো রেসপন্সিবিলিটি নামে রিজাইন করে দিয়েছো। এখন পর্যন্ত আমাদের সন্তানের অপরাধ প্রমাণ হয়নি। বিন্দিয়া বলে, তোমার আর কি প্রমাণ লাগবে? তোমাকে কতবার বলেছি ছেলেকে এত প্রশ্রয় দিও না। না চাইতেই তুমি দামি দামি গাড়ি, অবাধ মেলামেশার স্বাধীনতা দিয়েছ। বিবেকের কথা মানছি, আমি ভুল করেছি, কিন্তু তুমি কি করেছ? কাজ 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 করে নিজের সন্তানকে বিন্দুমাত্র টাইম দাওনি। যাই হোক, এখন সময় ঝগড়া করার নয়। আমাদের ছেলেকে বাঁচানোর জন্য কোনো না কোনো রাস্তা বের করতে হবে। প্লিজ কোঅপারেট করো। বিন্দিয়ার কথা, তুমি এটা কিভাবে বলতে পারো? এমন একটা জঘন্য অপরাধীর পাশে গিয়ে আমি দাঁড়াবো, সে আমার ছেলেই হোক না কেন। এদিকে আবার প্যারেন্টসদের নাম সামনে আসার কারণে এমএলএ পুরুষোত্তম রাও এবং মিনিস্টার মুকুন্দ রায় দুজনকেই সাসপেন্ড করা হয়। ইউসুফ আহমেদ এবং কৃষ্ণকুমারকেও দল থেকে ডিসমিস করে দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে মানবাধিকার কর্মী এবং পাবলিকরা রাস্তাতে প্রোটেস্ট করতে শুরু করেছে। বিকাশ এবং তার ফ্রেন্ডরা এখন পুলিশ কাস্টডিতে। পুলিশের অনেক মারপিটের পরও তারা মুখ খুলছে না। জিজ্ঞাসাবাদের জন্য জয়দেবকে ডাকা হয়। জয়দেব তাদের দেখেই জিজ্ঞেস করে, কে কী খেতে চায়? আগে কিছু খেতে দেওয়া হোক, তারপর কথা। খাবারের কথা জানতে চাইলে বিকাশরা হোটেল প্যারাডাইসের বিরিয়ানি খেতে চায়। বিকাশদের ডিমান্ড অনুযায়ী জয়দেব প্যারাডাইস থেকে 25 প্যাকেট বিরিয়ানি পার্সেল আনতে বলে, কিন্তু বিকাশরা ছিল 5 জন। বাকি পুলিশ অফিসাররা মনে করে হয়তো বাকি প্যাকেটগুলো তাদের জন্য আনা হচ্ছে, কিন্তু না। 25 প্যাকেট বিরিয়ানি আনার পর প্রথমে বিবেককে 1 প্যাকেট খেতে দেওয়া হয়। প্রথমটি শেষ হবার পর দ্বিতীয় প্যাকেট দেওয়া হয়। এরপর অনেক কষ্টে দ্বিতীয় প্যাকেটটি শেষ করে যখন বিকাশ আবার একটি বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়, তখন আর বোঝার বাকি থাকে না তাদের বিরিয়ানি খেতে দেওয়ার মাধ্যমে টর্চার করা হচ্ছে। হাত জোর করে বারবার ক্ষমা চাচ্ছিল তারা, কিছুতেই আর খেতে পারছে না বিকাশ। বাকিদের একইভাবে বিরিয়ানি সার্ভ করা হয়। এরপর সবাই একসময় সব কিছু স্বীকার করে নেয়। ওই রাতে আসলে চিত্রার সাথে যা যা ঘটেছিল সব কিছুই আবার রিক্রিয়েট করা হয়। চিত্রার জায়গায় অন্য একটি মেয়েকে রেখে সবাইকে ওই দিনের মতো আচরণ করতে বলা হয়। এরপর সবাইকে হসপিটালে পোটেন্সি টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়। এক এক করে সবাইকে প্যান্ট খুলে তাদের পেনিস ইরেক্ট করতে বলে ডক্টর। এর উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করা হবে। কিন্তু এমন পরিস্থিতিতে কারোই ইরেক্ট হচ্ছিল না। সবার এই অবস্থা দেখে অনেক বাজে বাজে কমেন্ট করছিল ডক্টর। বলছিল, তোমাদের এই অবস্থা, তোমরা কেমন করে একটা মেয়েকে রেপ করতে পারো? ইরেক্টের জন্য তোমাদের পরিবার থেকে কোনো মেয়েকে আনতে হবে নাকি? এরকম ব্যাড সাউন্ড শোনার পর তারা নিজেরাই নিজেদেরকে অপরাধী মনে করছিল। ভুলগুলো বুঝতে পারছে, নিজেদের মধ্যে বলাবলি করছে, 2 মিনিটের শান্তির জন্য কি নরক যন্ত্রণাটাই না ভুগছি। দ্বিতীয়বার যখন টেস্টের জন্য ডাকা হয়, বিকাশ পাশে থাকা একটি আননোন কেমিক্যাল খেয়ে সুইসাইড করার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে বিকাশকে হসপিটালে ট্রান্সফার করা হয়। খবর পেয়ে বিকাশের মা বাবা ছুটে আসে হসপিটালে, আর তারা তাদের চেনা পরিচিত ডাক্তারকেও নিয়ে আসে। চিকিৎসার পর বিকাশ এখন কিছুটা সুস্থ। বিকাশ তার মাকে পাশে পেয়ে কিছুটা স্বস্তি পাচ্ছিল। তখন বিন্দিয়া বলে, তুই কিভাবে মরতে পারিস? যে মেয়েটাকে তোরা বাঘসিংহের মতো কুরে কুরে খেয়েছিস, সে মেয়েটা নিজেকে শেষ না করে সাহস দেখিয়ে সবার সামনে এসেছে তোদের শাস্তির দাবিতে। তোরা এত সহজে মারা যাবি না, যে কাজ তোরা করেছিস এ কারণে তোদেরকে ধুকে ধুকে মরতে হবে। বিকাশ কিছুটা স্বস্তি পেলেও এখন বুঝতে পারছে তার মা তাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না। কেসটার শুনানি আজ শুরু হয় পক্সোর আন্ডারে। পক্সো হলো প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স, যে আইনে 18 বছরের কম বয়সের সকলের দ্রুত বিচার কাজ সম্পন্ন হয়। জজ অনেক ফ্রেন্ডলি আচরণ করছিল চিত্রার সাথে।
ওই দিনের ঘটনা সব কিছু জানতে চাইলে চিত্রা বলে, বিকাশ নিজে থেকেই এসে আমার সাথে পরিচিত হয়। আমার কাছে ভালো মনে হচ্ছিল ছেলেটাকে। এরপর তাদেরকে বিশ্বাস করে ফ্রেন্ড মনে করে গাড়িতে উঠেছিলাম, কিন্তু তারা আমার বিশ্বাসের সাথে প্রতারণা করেছে। এখন ছেলেদের প্রতি বিশ্বাস একদম উঠে গেছে আমার। চিত্রার ফ্রেন্ড দীপ্তিও জানায়, অ্যাম্ব্রোসিয়া পাবে প্রথম আমরা ওই 5 জন ছেলের সাথেই পরিচিত হই। বাইরে যখন চিত্রা তার বাবার জন্য ওয়েট করছিল, ছেলেগুলো তার সরলতার সুযোগ নেয়। কিন্তু ডিফেন্স লয়ারের কথা, ওই দিন চিত্রার সাথে কোনো জোর জবরদস্তি করা হয়নি। ওই দিনের ঘটনা শুধুমাত্র টেনিসদের ফানের কারণে হয়েছিল। এটাকে আমরা রেপ বলতে পারি না। ডিফেন্স লয়ার সেই দিনের ভিডিও ফুটেজগুলো দেখায়, যেখানে চিত্রা তার স্ব ইচ্ছায় গাড়িতে উঠেছিল। চিত্রার মেডিকেল টেস্টেও তেমন কিছুই পাওয়া যায়নি। আবার পুলিশের কাছেও তেমন কোনো শক্ত এভিডেন্স নেই। কাঁধে যে ক্ষতর চিহ্ন, এটা জোর করে হয়েছে কিনা এরও কোনো প্রমাণ নেই। পাবলিক প্রসিকিউটরের কথা, 17 বছরের একজন মেয়েকে জোর করে করা হয়েছে, আর আপনি এটাকে ফান বলছেন। ডিফেন্স লয়ারের এতে ভীষণ আপত্তি ছিল, কিন্তু জজ থামিয়ে দিয়ে বলে, 18 বছরের নিচে কারো সাথে এমন আচরণ হলে কোর্টে এটা অন্যায় ধরা হয়। শক্ত কোনো এভিডেন্স কালেক্ট করার জন্য পুলিশকে কয়েকদিন সময় পেতে দেয় জজ। ওই রাতে লোকাল একজন লোককে দিয়ে অ্যাকিউজদের প্যারেন্টসরা অনেকগুলো টাকা পাঠায় চিত্রার বাড়িতে, যা দিয়ে তারা পরবর্তী জীবন অনেক আরামায়েশে কাটাতে পারবে। তবে চিত্রার বাবা সেই লোকটিকে টাকাসহ মেরে মেরে বাড়ি থেকে বের করে দেয়। তার মেয়ের সাথে যা ঘটেছে, এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই তার। পক্সোর শুনানির পরবর্তী দিন আজ। পুলিশ যে সময় চেয়েছিল তা শেষ হয়েছে, কিন্তু তবুও কোনো উপযুক্ত প্রমাণ পেশ করতে পারেনি পুলিশ। ডিফেন্স লয়ার চাচ্ছিল কেসটা যেন আজকেই ডিসমিস হয়ে যায়। কোর্টের একদম শেষ প্রান্তে এসে পুলিশ কিছু ভিডিও ফুটেজ নিয়ে আসে, সঙ্গে সঙ্গে তা প্লে করা হয়। সেই ফুটেজে চিত্রার সাথে ঘটে যাওয়া বর্বরতার প্রতিটি চিত্র ফুটে ওঠে। এই ভিডিওগুলো সেই ছেলেগুলো রেকর্ড করে রেখেছিল, কোনোভাবে পুলিশের হাতে এসেছে। এই ভিজুয়াল দেখার পর অপরাধী কারা এই বিষয়ে কোনো প্রশ্নই থাকে না। কোর্ট সকলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয়। এই কেসের সঠিক ইনভেস্টিগেশন করার জন্য কমিশনার জয়দেবকে ধন্যবাদ জানায়। এর পাশাপাশি সকল প্যারেন্টসদের নাম পাবলিকালি প্রকাশ করার জন্য জয়দেবকে সাসপেন্ডও করা হয়। মাইনার সকল অ্যাকিউজডরা যারা ছিল বিকাশ পাবলিক অ্যান্ড স্কুলের, এজন্য পাবলিকের চাপে স্কুলের লাইসেন্স বাতিল করে দেয়। বিন্দিয়াও নিজেকে ক্ষমা করতে পারছে না। তার ছেলের এই অপরাধের জন্য সে নিজেকেই দায়ী করছে। এটা ভীষণভাবে ভাবাচ্ছে তাকে। বিকাশদেরকে জেলের 5টি আলাদা আলাদা ব্যারাকে রাখার নির্দেশ দেয় কমিশনার। বিকাশকে দেখে ব্যারাকের বাকি সকলে বলাবলি করছিল, রেপ কেসে ভেতরে এসেছে, তাহলে তো আমাদের ইজ্জত বাঁচিয়ে রাখতে হবে। এই ব্যারাকেই ছিল সাইকো সাহিল। পরের দিন সকাল থেকে সাহিল বিকাশের পিছনে পড়ে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে টর্চার করতে থাকে। আর এখানে সাইকো সাহিল ছিল সর্বেসর্বা। এক রাতে সাহিলরা সবাই বিকাশের হাত পা বেঁধে নির্যাতন করতে শুরু করে। বিকাশও এক পর্যায়ে তার প্রতিবাদ করে, সাহিলের উপরে হাত তোলে সে। আর এই প্রথম সাহিলকে মারার দুঃসাহস করেছে কেউ। এরপর থেকে বিকাশকে আর পেছনের দিকে তাকাতে হয়নি। সাহিলের পরিবর্তে বিকাশকে সবাই গুরু মারতে শুরু করে। সাহিলের চিরশত্রু অমর বিকাশের পাশে এসে দাঁড়ায়। জেলে বসে সাহিল যে এরিয়াগুলোতে ড্রাগ সাপ্লাই করত, সব এলাকায় বিকাশ তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এভাবে 6 বছর কেটে গেছে। একটিবারের জন্য বিন্দিয়া তার ছেলের সাথে দেখা করার জন্য আসেনি, কিন্তু আজ এসেছে বিকাশকে 3 মাসের প্যারোলে মুক্ত করার জন্য। বিন্দিয়া চাচ্ছে বিকাশ তার জীবন শুধরানোর জন্য আরেকটা সুযোগ দরকার। বিন্দিয়া এটা আমৃত্যু চেষ্টা করবে। কমিশনারও বিন্দিয়াকে সাবধান করে দিয়ে বলে, 6 বছর আগে যে বিকাশকে আপনি এখানে রেখে গিয়েছেন, আজকের বিকাশ একদম ভিন্ন। বিন্দিয়া চাচ্ছিল বিকাশকে প্যারোলে মুক্ত করে জেইই এক্সামে এনরোল করতে। তবে জেলের মাঝে পড়াশোনার সুযোগ থাকা সত্ত্বেও বিকাশ এ বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি। বিকাশের আচরণও একদম চেঞ্জ হয়ে গেছে। বাড়ি ফেরার সময় বিন্দিয়া যখন রেড সিগন্যালে দাঁড় করায় গাড়ি, বিকাশ চুপি চুপি গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। বিন্দিয়াও তার পিছু পিছু। জেলের মাঝে বিকাশের অমরের সাথে পরিচয় হয়েছিল, তার সাথেই দেখা করে। অমর তাকে তার ফ্ল্যাটে নিয়ে যায়। অমর বাকি আরও অনেক ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দেয় বিকাশের, যারা সবাই ছিল অ্যাডিক্টেড। বিকাশও তাদের মধ্যকার একজন। বিন্দিয়া খুঁজে খুঁজে অমরের বাড়ি অবধি পৌঁছে যায়। বিকাশ তখন নেশায় বিভোর।
এই অবস্থাতেই বিকাশকে বাড়িতে নিয়ে আসে বিন্দিয়া। খবর পেয়ে বিকাশের বাবা বিবেকও এসেছে। বিবেক বিকাশকে সাথে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু বিন্দিয়া বিকাশের সাথেই রাখবে। বিন্দিয়া এবং বিকাশের ওই ঘটনার পর থেকে সেপারেট হয়ে গেছে। বিবেকের কথা, তুমি তো বিকাশের অবস্থা দেখছো, এই অবস্থাতে বিকাশকে নর্মাল করা একেবারে অসম্ভব। কিন্তু বিন্দিয়া শেষবারের মতো চেষ্টা করবে। সোসাইটির কেউ চাচ্ছিল না বিকাশকে এখানে থাকতে দিতে। বিবেক কড়া জবাব দিয়ে দেয় সবাইকে, এই পুরো সোসাইটিটি আমার, যদি কারো পছন্দ না হয় নিজেরাই যেন এখান থেকে চলে যায়। এরপর থেকে শুরু হয় একজন মায়ের ছেলেকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনার আমরণ সংগ্রাম। রাতে খাইয়ে বিকাশকে তার রুমে শুয়ে রাখা হয়। পরের দিন সকালবেলা যখন বিন্দিয়া বিকাশের রুমে যায়, দেখে বিকাশ অমৃতা নামের একটি মেয়ের সাথে। বিন্দিয়া তাদেরকে ডেকে ঘুম থেকে জাগায়। বিকাশকে দ্রুত রেডি হয়ে ছাদে আসতে বলে, যেখানে বিন্দিয়ার টিউশনি পড়ায়। বিকাশ উপরে আসে ঠিকই, কিন্তু পড়াশোনা করতে নয়, উল্টো সবার উদ্দেশ্যে বলে, আমি 6 বছর জেলে ছিলাম, সেখানে অনেক মজা মাস্তি করেছি, এখন আর পড়াশোনা আমাকে দিয়ে হবে না, বেশ আমি তো আছি আমার মতো। অমৃতাকেও সবার সাথে পরিচয় করিয়ে দেয়। বিন্দিয়াকে বলে, পড়াশোনার ইচ্ছা থাকলে তোমার স্টুডেন্টদের পড়াও, আমার উপরে জোর খাটাতে এসো না। অমর বিকাশকে নিয়ে সারাদিন ঘুরে ঘুরে ড্রাগস ডিলারদের সাথে পরিচয় করিয়ে দেয়। রাতের বেলায় নেশা মজা মাস্তি এসবেই মাঝে ডুবে থাকে। এভাবেই চলছিল। সেই রাতে একজন ড্রাগস ডিলারের আড্ডায় কমিশনার জয়দেবকে দেখা যায় ড্রাগস ডিলিংয়ের ব্যাপারে কথা বলতে। ঠিক তখন কেউ একজন ফোন করে ডিলারকে বলে জয়দেবের পরিচয়, লোকটি জয়দেবকে শ্যুট করবে। এমন সময় জয়দেব লোকটিকেই শ্যুট করে দেয়। বাইরের লবিতে অমর এবং বিকাশ অপেক্ষা করছিল এই ডিলারের সাথেই কথা বলার জন্য। একে একে জয়দেবের সাথে থাকা সকলেই ভেতরে আসে। এখানে আসা সকলকেই অ্যারেস্ট করে জয়দেব। জয়দেব এখন তেলেঙ্গানা অ্যান্টি নার্কোটিক্স ডিপার্টমেন্টে আছে। বিকাশের ফ্রেন্ডদেরকে কাউন্সিলিংয়ের জন্য পাঠানো হয়। আর ওই ড্রাগস ডিলারের আস্তানা সম্পর্কে জয়দেবকে বিন্দিয়াই ফোন করে বলেছিল। জয়দেব বিকাশকে বলে, 6 বছর থেকে তুমি জেলে আছো, কিন্তু তবুও তোমার কোনো পরিবর্তন হয়নি, উল্টো নেশার অন্ধকারে জগতে পা রেখেছো। লাইফে মানুষ দ্বিতীয়বার সুযোগ পায় না, তুমি তোমার মায়ের কারণে পেয়েছো। তুমি তোমার মায়ের সিদ্ধান্তকে রেসপেক্ট করো, এক্সামের জন্য প্রস্তুতি নাও। অমরকে এর আগেও ড্রাগস ডিলিংয়ের জন্য জেলে পাঠানো হয়েছিল। এবার একটা স্ট্রং কেস সাজিয়ে তাকে জেলে পাঠাতে বলে জয়দেব। রাতের বেলা যখন বিন্দিয়া কাজে বাইরে ছিল, বিকাশ তার ফ্রেন্ডদের ফোন করে বাসাতেই আসতে বলে। পার্টি আজ তার বাসাতেই হবে। মুহূর্তের মধ্যে সবাই চলে আসে। বিন্দিয়া যখন বাসায় ফিরে, দেখে বাসার কি একটা অবস্থা। বিন্দিয়া একটি রিভলভার নিয়ে এলোমেলো গুলি করতে শুরু করে। সবাই চলে যায়। বিকাশ বলে, গুলি করো, এক মুহূর্তে সব শেষ করে দাও। বিন্দিয়া চুপচাপ দাঁড়িয়েছিল। বিকাশ পিস্তলটা কেড়ে নিয়ে তার মায়ের দিকে তাক করে বলে, তোমাকে মেরে ফেলতে আমার 1 মিনিটও সময় লাগবে না, এখন আমাকে মারা ছাড়া তোমার কোনো উপায় নেই। আমি তো প্রথম দিন থেকেই মরতেছি প্রতিদিন, আমার পেছনে যারা যারা আসবে আমি সকলকেই মেরে ফেলবো। বিন্দিয়া তখন পিস্তলটি কেড়ে নিতে চায়। এক পর্যায়ে পিস্তলটি বারান্দায় গিয়ে পড়ে। নেশা তখন বিকাশের মাথায় উঠে গেছে। মায়ের গলা চেপে ধরে। মুহূর্তের মাঝে সকল সম্পর্ক ভুলে যায় বিকাশ। বিন্দিয়ার দিকে অ্যাট্রাকটিভ হতে থাকে। বিন্দিয়াও বুঝতে পেরে বিকাশকে ধাক্কা দিয়ে ছুঁড়ে মারে। একজন মা ছেলের কাছে এমন আচরণ কখনো আশা করবে না। বলে, তুই কিভাবে পারলি এমনটা করতে, এর থেকে তুই আমাকে মেরে ফেলতি। এই দিনটা দেখার আগে আমি মরে যেতাম। আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। বিকাশও তার ভুল বুঝতে পারছে এবার। বিকাশকে টেনে টেনে তার মা বাইরে ফেলে আসে। এভাবে সকাল হয়ে যায়। বিকাশ বাইরেই পড়ে আছে। বাসার ভেতরে গেলেই বিকাশ দেখতে পায় বিন্দিয়া অনবরত মদ খেয়েই যাচ্ছে। নেশার ঘোরে বলছে, সারা রাতে অনেক বোতল খালি করে দিয়েছি। তুই সত্যি বলেছিস, ড্রিঙ্কস করার পর আলাদা একটা ফিলিংস আসে, মনে হচ্ছে আমি অন্য কোনো জগতে বসে আছি। বিকাশকে শোধরানোর হাল ছেড়ে দেয় বিন্দিয়া। নিজেই দিনে রাতে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে। এবার বিকাশ তার মায়ের টেক কেয়ার করতে শুরু করে। বিকাশের বাকি বন্ধুরাও নিজেদের ভুলগুলো বুঝতে পারছে এখন। যখন স্টেটে ফার্স্ট হবার কারণে তাদের ছবি ছাপানো হয়েছিল পত্রিকায়, তখন তাদের মা বাবা কতই না খুশি হয়েছিল। এখন তারা কোথায় আছে, যার কারণে সমাজের কেউ তাদের দেখতেই পারে না। সমাজের কীটপতঙ্গ মনে করে তাদের। বিকাশেরা নিজেরাই সিদ্ধান্ত নেয় এই জগৎ থেকে তারা ফিরে আসবে। তাদের একটি ফ্রেন্ড রিচি
নেশার জগৎ থেকে কিছুতেই ফিরে আসতে পারছে না। আবার যে ভুলগুলো সে করেছে সেটাও ভুলতে পারছে না। ডিপ্রেশনে গিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে সুইসাইড করে। এই নেশার তাদের জীবনের অনেক কিছুই কেড়ে নিয়েছে। বর্তমান আমাদের সমাজের পরিস্থিতি এমনই। প্রতিটি যুবক যেন এই নেশায় বিভোর। সমাজ, দেশ এবং নিজেদের পরিবারের প্রতি দায়িত্ববোধ নিয়ে কোনো চিন্তাই নেই। যাই হোক, এদিকে বিন্দিয়া দিনে দিনে আরও বেশি অ্যাডিক্টেড হয়ে পড়েছে। বিকাশের কথা আমার জন্য তোমাকে আর নিজেকে কষ্ট দিতে হবে না। আমি এক্সাম দেওয়ার জন্য রেডি। ততদিন পর্যন্ত তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব। তা না হলে এই নাও পিস্তল, প্রথমে আমাকে মারো, এরপর তুমি নিজেকে শেষ করে দিও। এই দিনের পর থেকে বিকাশ নিয়মিত পড়াশোনা শুরু করে। বিন্দিয়াও তার সর্বোচ্চ এফোর্ট দিয়ে বিকাশকে পড়াতে থাকে। এদিকে আবার সাইকো সাহিলের আন্ডারে গোয়া থেকে বড় একটা ড্রাগসের লোড আসবে। জয়দেবের জিজ্ঞাসাবাদে সাহিল কিছুই স্বীকার করছে না। বিকাশ এখন সম্পূর্ণ সুস্থ, নেশামুক্ত। আগামীকাল এক্সাম। এখানে বিকাশের ধীরাজের সাথে দেখা হয়ে যায়। ধীরাজ এখন প্যারোলে বাইরে এসেছে। ধীরাজ বলে, তুই কি জানিস অ্যামব্রোসিয়া কেসে কমিশনের কাছে সেই ভিডিও কে দিয়েছিল? তোর মা। বিকাশ যেন বিশ্বাস করতেই পারছে না। সেদিন বিকাশ তার ফোন ট্রেনে ফেলে দিয়েছিল, আর সেই ফোনটি বিন্দিয়া খুঁজে বের করে কমিশনারকে দিয়েছিল শেষ সময়ে। আর এই কারণেই তাদের জেল হয়েছে। এসব শোনার পর বিকাশ তার মায়ের সাথে দেখা করতে চাচ্ছিল। এদিকে আবার সাইকো সাহিল বিকাশকে মারার জন্য সবসময়ই নজর রাখছিল। রাতে যখন বিকাশকে একা পায়, সাহিল বিকাশের উপর আক্রমণ করে। ঠিক একই সময়ে পুলিশ সেখানে আসে। পুলিশ দুজনকেই আত্মসমর্পণ করতে বললে দুজনেই তাদের নিজেদের বাইক নিয়ে ছুটতে থাকে। পুলিশও তাদের পেছনে। সুযোগ বুঝে সাহিল তার আস্তানায় গিয়ে ড্রাগস ডিলিংয়ের সকল রেকর্ড পেনড্রাইভে লোড করে নেয়। কিন্তু রাস্তা পার হবার সময় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। সাহিলের কাছ থেকে পাওয়া পেনড্রাইভের মাধ্যমে জয়দেব সেই ড্রাগস পর্যন্ত পৌঁছে যায়। পরে সব কিছুই জ্বালিয়ে দেয়। পরের দিন সকালবেলা পুলিশ বিকাশকে নিতে আসে। আসলে প্যারোলের মেয়াদ শেষ আজ। আবার এতদিন থেকে এত কষ্ট করে যে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিল বিকাশ, সেটাও আজ। এতদিনের সব কষ্ট, সব যেন বৃথা। সিন প্রেজেন্টে। জজের কথা ক্রাইম তোমার ছেলে করেছে, আদালত তাকে শাস্তি দিয়েছে। আমি বুঝতেছি না এসবের মাঝে তোমার দোষ কী? আমি তোমাকে কোন অপরাধের জন্য শাস্তি দেব? বিন্দিয়া বলে, ছেলে মেয়েদের অপরাধের জন্য বাবা মার শাস্তি হওয়া উচিত। প্যারেন্টসদের সঠিক পর্যবেক্ষণের না হওয়ার কারণে ছেলেমেয়েরা অপরাধী হয়ে ওঠে। কোর্টে উপস্থিত এমন আরও কয়েকজন প্যারেন্টস নিজেদের কথা বলে। কেউ বা বলে, আমার ছেলের সামনে আমি প্রতিদিন মদ খেতাম আর বাড়িতে ঝামেলা করতাম। আমি আমার দায়িত্ব থেকে সরে এসেছিলাম, আমারও শাস্তি হওয়া উচিত। জজের কথা মানতেছি, সন্তানের ব্যাপারে আপনারা উদাসীন ছিলেন, কিন্তু এজন্য আইন আপনাদের জন্য কোনো শাস্তির ব্যবস্থা রাখেনি। আর যে শাস্তি আইন আপনাদের দিতে পারেনি তার থেকে বেশি অনুশোচনায় ভুগতেছেন আপনারা। সিনাবার পাস্টে। বিকাশ এবং তার মায়ের প্রচেষ্টা দেখে জয়দেব বিকাশের প্যারোলের মেয়াদ 2 সপ্তাহ বাড়িয়ে নিয়ে এসেছে। আজ এক্সাম দিতে না পারলেও নেক্সট ডেতে দিল্লিতে অ্যাটেন্ড করতে পারবে বিকাশ। দিল্লির এক্সামে অ্যাটেন্ড করতে হলে স্টেট থেকে বাইরে যেতে হবে বিকাশকে। এজন্য ডিস্ট্রিক্ট সেশন কোর্ট থেকে অনুমতি নিতে হবে। পরের দিন সকালবেলা বিন্দিয়া বিকাশকে নিয়ে ডিস্ট্রিক্ট সেশন কোর্টে যায়। আর এই সেশন কোর্টের ম্যাজিস্ট্রেট ছিল চিত্রা, যার জন্য বিকাশদের জেল হয়েছিল। চিত্রাকে দেখে বিকাশের চোখ দিয়ে পানি অঝরে পড়ছিল। চিত্রাও নিজেকে সামলে নেয়। চিত্রার অ্যাসিস্ট্যান্ট চিত্রাকে বলে, অ্যামব্রোসিয়া কেসের সাথে বিকাশ সরাসরি জড়িত, সুতরাং এর দ্বিতীয়বার চান্স দেওয়া ঠিক হবে না। ভিকটিম মাইনার হবার কারণে চিত্রার নাম প্রকাশ হয়নি তখন। এ কারণে বিকাশদের নাম জানলেও চিত্রার নাম আর কেউ জানে না। চিত্রা এসবে কান দেয় না। ম্যাথ এবং ফিজিক্স থেকে কিছু কোশ্চেন করে বিকাশকে। বিকাশ এগুলো খুব সুন্দরভাবে উত্তর দিয়ে দেয়। এরপর চিত্রা বিকাশকে এক্সাম দেওয়ার অ্যাপ্রুভাল দিয়ে দেয়। বিকাশ চিত্রার কাছে এটা কখনো আশা করেনি। কোর্ট থেকে বের হয়ে মাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্না করে বিকাশ। আজ যেন বিকাশের ভুলগুলো চোখের সামনে ভেসে উঠেছে। যার সাথে সে এতটা অন্যায় করেছে, জীবন সাজানোর জন্য দ্বিতীয়বারের মতো সেই মেয়েটাই সুযোগ করে দিয়েছে তাকে।